আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের সাকসেস স্টোরি প্রোগ্রামে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এইবার রেসিডেন্সি পরীক্ষায় চান্সপ্রাপ্ত ডক্টর আমি ফাইর। ডক্টর ফাইরুজ আশরাফ। আমি ইব্রাহিম মেডিকেল থেকে পাশ করেছি 2018 সালে। এবার মার্চ 2023 সালের রেসিডেন্সি পরীক্ষায় আমি ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিনে চান্স পেয়েছি। আচ্ছা, কংগ্রাচুলেশনস এগেইন। থ্যাংক ইউ ভাইয়া। ইব্রাহিম মেডিকেল কলেজের অনেক স্টুডেন্ট আমাদের ছিল এবং আছে, এবং অবশ্যই ঢাকার প্রাণ কেন্দ্রে। তো এখান থেকে ডক্টররা পোস্ট গ্রাজুয়েশন ভালো চান্স পাচ্ছে। তো যাই হোক, এখন কেমন লাগছে চান্স পাওয়ার পরে? আসলে এটা একটা ড্রিমের মতো। Obviously. প্রথমে আসলে এটা প্রসেস করতে আসলে আমার বেশ কয়েকদিনই সময় লেগেছিল আর কি। যখন আসলে আমি রেজাল্টটা পেলাম, রেজাল্টটাও আসলে যখন দিল তখন আসলে আমি আমার কলিগ আসলে আমাকে রেজাল্ট দিয়ে বললো কি কংগ্রাচুলেশনস। আমি বলি কি আমাকে কংগ্রাচুলেশনস কেন দিচ্ছে? পরে যেয়ে দেখলাম যে স্ক্রিনশট দিল আমার নামটা হাইলাইট করে যে আমি ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিনে চান্স পেয়েছি। এটা তো একটা অবিশ্বাস্য, একটা প্রথম চমকটা এরকমই থাকে আসলে। একদমই চমক ছিল, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি বাসায় একদম দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে বলতে গেলে কান্নাকাটি করছিলাম। আমার আম্মু এসে অবাক হয়ে গেল কি হলো, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। আমি এবার আম্মুকে জড়িয়ে আর কি বললাম যে আম্মু আমি চান্স পেয়ে গেছি আর কি। আচ্ছা, তো যাই হোক, ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় একটা এমডি কোর্সে চান্স পাওয়া, এটা আসলে অনেক বড় একটা ভাগ্য, তারপর পরিশ্রম, তারপর অধ্যবসায়, সব কিছুর আসলে সংমিশ্রণ। তো আমি এরপরে যাব যে এই যে রেসিডেন্সি যে একটা অ্যাডমিশন টেস্ট, এখানে প্রায় 12 থেকে 13 হাজার ডক্টর পরীক্ষা দেয়। তো তার মধ্যে থেকে যে এই একটা ইনস্টিটিউটে ইন্টার্নাল মেডিসিনের মতো একটা সাবজেক্টে চান্স পাওয়া, তো এটার পেছনে আসলে পড়াশোনার যে জায়গাটা এবং কিভাবে একটু ভালো করা যায় বা কোশ্চেন প্যাটার্ন কেমন হয়েছিল এবার, এই বিষয়গুলো নিয়ে আসলে একটু শুনতে চাচ্ছিলাম আর কি। আমার প্রিপারেশন শুরু হয়েছিল গত বছর এপ্রিল মাস থেকে। আমি গত বছর এপ্রিল মাসে ম্যাট্রিক্সে ভর্তি হই। ম্যাট্রিক্সের রুটিনটা খুবই গোছানো। প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস হতো এবং যেদিন যে ক্লাস হতো পরের সপ্তাহে তার উপরে একটা টেস্ট হতো আর কি। আর প্রত্যেক ক্লাসেই ভাইয়ারা, মেন্টররা, আপুরা বলে দিতেন যে আমরা যেন প্রতিদিনের যে এক্সামগুলো ওগুলো যেন আমরা দেই। অনেকে হচ্ছে ভয় দিত না, এটা ভেবে যে আচ্ছা আমার পরীক্ষা, আমি প্রিপারেশন ভালো নেই, আমি পরীক্ষা দিলে আমার মার্কসটা কম আসবে, সবাই দেখবে। তো এটা আসলে এই বিষয়গুলো কখনো, আসলে হওয়া কিন্তু এটা উচিত কখনোই না। মনে অনেকে করা যাবে না। নাম কারণ হাইট করে, তারপরে পরীক্ষা দিলে চিন্তা করে যে তার নাম্বার যদি কম আসে বাকিরা দেখে কি বলবে। ব্যাপারগুলো আসলে মনে হয় অ্যাভয়েড করলে নিজের হ্যাঁ, জন্যই সুবিধা। এটাই আসলে সবাই, এটাই একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। বাট এটা থেকে বের হয়ে আসতে হবে। রাইট। এটা থেকে যদি বের হয়ে যদি নিজের ডেভেলপমেন্টের উপর যদি ফোকাস করা যায়, কে কত নাম্বার পেলো এটা আসলে এখানে এই মুহূর্তে প্রিপারেশনের সময় দেখার কোনো দরকার নেই। আর নিজের প্রিপারেশন কতটুকু সেটা দেখে আপনি ফার্দার হচ্ছে এটাকে আরো কত ইমপ্রুভ করা যায় সেই দিকে আসলে ফোকাস করা উচিত। তো আমিও এরকমই চেষ্টা করতাম আসলে যে প্রত্যেক সপ্তাহে যেই ক্লাস হতো সেই ক্লাসগুলো করার। আর যদি কোনো ক্লাস মিসও হয়ে যেত, আসলে এখানে এভাবে ব্যবস্থা করা ছিল যে কোনো ক্লাস মিস হলে ওটা আরেকটা উইকে ওটা রিপিট ক্লাস হতো, সেক্ষেত্রে আমি সেখানে জয়েন করে নিতাম। এবং প্রত্যেকটা ক্লাসের কোয়ালিটি ওটা মানে খুবই ভালো ছিল। মেন্টররা খুবই ভালো, ওনারা জাস্ট হচ্ছে শুধু কি কি পড়তে হবে সেটা না, ওনারা একটা সিস্টেমের ফিজিওলজি, একটা মেকানিজম, সবকিছু সম্পর্কে একটা কনসেপ্ট বেসিক বেসড। কনসেপ্ট ওনারা ক্লিয়ার করে দিতেন। আমাদের যেহেতু পাস করার পর একটা বড় গ্যাপ হয়ে যেত, তো ওই গ্যাপের মধ্যে যে বেসিক কনসেপ্টের যে একটা ঘাটতি থাকতো সেটা আর কি এখানে আমার অনেকখানি হচ্ছে ক্লিয়ার হয়ে গিয়েছিল আর কি, যেটা আমাকে পরবর্তীতে পরীক্ষার সময় অনেক হেল্প করেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করি যে ক্লাসগুলোতে এক একটা ক্লাস তো 4 থেকে 5 ঘন্টা তোমরা তো করেছো। তো সেইখানে যে চ্যাপ্টারগুলোর জন্য 2টা ক্লাস দরকার সেখানে 2টা, যেগুলো একটা ক্লাস। এবং আমাদের ক্লাসগুলো থাকে আসলে পরীক্ষামুখী, কারণ একটা ক্লাস নিয়ে তো পিএইচডি পর্যন্ত হয় একটা রেনাল সিস্টেম নিয়ে। তো আমাদের রেসিডেন্সির জন্য আসলে কতটুকু প্রয়োজন এবং সেটার জন্য কতটুকু কনসেপ্ট তাকে আসলে লাগবে, এই ইনপুটটা দেওয়াটাই হলো আমাদের এই ক্লাসগুলোর বড় উদ্দেশ্য আর কি।
তো এরপরে যে আমাদের ক্লাস টেস্টগুলো হয়, তারপর হাফ সাবজেক্ট ফাইনাল হয়, আমরা চেষ্টা করি যে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন অলওয়েজ এটা কোনো রিপিটেশন থাকে না, এবং সব ক্রিয়েটেড কোশ্চেন, এবং সবচেয়ে বড় বিষয় যে আমরা যারা ক্লাস নেই তারাই কোশ্চেন করি। তো এতে করে একটা বড় বিষয় যে আমি আসলে ক্লাসে কি পড়াচ্ছি, কি কনসেপ্ট দিচ্ছি, কি মেকানিজম দিচ্ছি, সেই রিলেটেড যদি প্রশ্ন আমি থ্রো করতে পারি, তাহলে ক্যান্ডিডেট সেটা জাস্টিফাই করতে পারবে যে সে আসলে কতটুকু বুঝলো, কতটুকু বুঝলো না। তো কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমার সাথে একটু কথা হচ্ছিল একটু আগে, তো এটা নিয়ে যদি তুমি একটু কিছু বলো আর কি। কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আসলে আমাদের যখন ক্লাস করতাম তখন আসলে, যেটা আমি আগেও বলেছি, ভাইয়েরা বলতো যে প্রতিদিন যেন আমরা এক্সামটা দেই, মানে এক্সাম দিলে আসলে কোয়েশ্চেনের যে স্টেমটা এটা আসলে বুঝতে অনেক হেল্প করবে। কারণ আমরা কম বেশি সবাই কিন্তু পড়াশোনা করি রেসিডেন্সির জন্য, কিন্তু একটা জায়গায় আটকে যাই, সেটা হচ্ছে আসলে কোয়েশ্চেনের যে স্টেমটা, এটার মধ্যে অনেক ট্রিক থাকে। ওই ট্রিকটা যদি ধরতে পারা যায় তাহলে কিন্তু অনেকখানি ইজি হয়ে যায়। আর যেহেতু রেসিডেন্সি পরীক্ষাতে টাইমটা অনেক মেনটেন করতে হয়, তো কোয়েশ্চেনের ট্রিকটা যদি বারবার আমরা ওইরকম ট্রিকি কোয়েশ্চেন যদি আমরা প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসে, তাহলে টাইমটাও ম্যানেজ করা যাবে। রাইট। আমরা অলওয়েজ পরীক্ষার আগে যেই টিপসগুলো দেই তার মধ্যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা থাকে। আর প্রতিটা প্রশ্নের স্টেম আমরা ম্যাট্রিক্স পয়েন্টে যেগুলো পরীক্ষাগুলো নিই, সেগুলো যদি কেউ পরীক্ষার পরে সলভ করে, তাহলে কিন্তু সেখান থেকে জানার পরিসরটা অনেক বেশি বাড়ে। হ্যাঁ, এবং সেটি আসলে ফাইরুজের সাথে কথা হচ্ছিল, সে ওই মক টেস্ট বা অন্য পরীক্ষাগুলো বাসায় গিয়ে আবার স্টেমগুলো দেখতো যে কি ভুল করলো, ট্রিকটা কি ছিল, এই বিষয়গুলো আসলে যদি কোনো স্টুডেন্ট আসলেই কেয়ারফুলি করে, তার জানার পরিধিতে অনেক ভালো থাকে। আর আরেকটা জিনিস বলবো যে আমাদের আমরা কিছু রুটিন করে দিই পরীক্ষার আগে। তো ওই রুটিনগুলো বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্নভাবে কাজে লাগে। যারা অফিসে যায় তাদের একরকম, যারা বাসা পড়ছে তাদের একরকম করে। তো সেটা নিয়ে ওর সাথে কথা হচ্ছিল। তো রুটিনের প্যাটার্ন এবং আমাদের যে মক টেস্টের যে কোশ্চেন এবং বেসিক ফাইনাল পরীক্ষার যে প্রশ্ন, এইটা নিয়ে কি বিষয়টা একটু যদি বলো আর কি। এটা আসলে আমি এতগুলো মক টেস্ট দিয়েছি ম্যাট্রিক্সে, আর সাবজেক্ট ফাইনালও দিয়েছি। কোয়েশ্চেন গুলো ম্যাট্রিক্সে মূলত মানে বরাবরই অনেক ট্রিকি ছিল। তো এই ট্রিকি থাকার কারণে এবার যখন পরীক্ষা দিতে গিয়েছি তখন আসলে কিছু কোয়েশ্চেন সলভ করার পরে আমার মানে কোয়েশ্চেনটা এবার একটু হার্ড এসেছিল। তো পরীক্ষা কয়েকটা কোয়েশ্চেন করার পরে আমার কাছে মনে হলো যে এটা তো আসলে ম্যাট্রিক্স এর মতোই আর কি। তো আস্তে আস্তে আমার যে একটু ভীতি ছিল ওটা কয়েকটা কোয়েশ্চেনের পরে আমার আর কি কেটে গিয়েছিল। কেটে গিয়েছিল। এটা আমরা অলওয়েজ যারা আমাদের এখানে পরীক্ষা দেয়, অলওয়েজ আমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো এখানে আমাদের প্রশ্নে কেউ একদম ৮০-৯০ পেয়ে যাবে না। এবং আমরা যে ৩টা থেকে 4টা মক নেই, কোনো স্টুডেন্ট এমন হবে না একটাতে 50 পেয়েছে, একটাতে 80 পেয়েছে, একটাতে 60 পেয়েছে, একটাতে ৭৮-৭৯ পেয়েছে, এরকম হবে না। একটা স্টিডি নাম্বার তার থাকবে। মানে সে নিজের প্রিপারেশনটাকে জাস্টিফাই সে করতে পারবে এই কয়েকটা মক টেস্ট আসলে কী অবস্থায় আছে। এবং সেটা জানার জন্য আমাদের কিন্তু প্রথম সে যখন অ্যাডমিশন নেয় ক্লাস টেস্ট থেকে প্রতিটা চ্যাপ্টারে তার প্রিপারেশনে কী অবস্থা, সেটা কিন্তু তখন থেকেই ভালো একটা আইডিয়া করা যায়। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত রেসিডেন্সি পরীক্ষা যারা চান্স পেয়েছে সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং ইব্রাহিম মেডিকেল কলেজের জুনিয়র বা কলিগ ফাইরুজের যারা আছে, সবাই সামনের প্রিপারেশনের জন্য অন্তত ফাইরুজকে একটা নক দিবে যে কিভাবে আসলে পড়াশোনাটা আসলে করা উচিত। আর আমি যেটা বলবো যে পড়াশোনার পাশাপাশি একটা সঠিক দিক নির্দেশনা, এবং আমি আসলে কি পড়ছি, কোথা থেকে পড়ছি এবং কতটুকু পড়তে হবে, এই যে একটা গোছানো জায়গা, এই বিষয়গুলো কিন্তু তার অবশ্যই ভালো একটা ধারণা থাকতে হবে। এবং এতে করেই যখন সে টেবিলে বসবে, সেগুলো যখন তার আয়ত্তের মধ্যে থাকবে, তাহলেই কিন্তু একটা সাকসেস স্টোরি তৈরি হওয়া সম্ভব। তো তোমার যারা সামনে পরীক্ষার্থী আছে তাদের জন্য ছোট্ট করে কিছু একটু বলে দাও। আসলে একটা কথাই বলতে চাই যে আসলে কখনো আশা হারানো উচিত না।
Right. পড়াশোনাটা আসলে কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। মানে এমনও হতে পারে কোনো একদিন যে কোন একটা একটা পুরো চ্যাপ্টার হয়তো বা আপনার পড়তে ইচ্ছা করছে না, অ্যাটলিস্ট ওই চ্যাপ্টারের কোনো একটা টপিক অ্যাটলিস্ট যদি সেদিন পড়েন, প্রতিদিন কিছু না কিছু পড়লে আপনার প্রিপারেশনটা আসলে হয়ে যাবে আর কি। মানে শুরুটা তাকে করতে হবে এবং শুরুটা করতে কন্টিনিউশনটা হবে, রাখতেই হবে। কন্টিনিউশনটাই ইম্পর্টেন্ট। পাজল হওয়ার কোনো কারণ নাই। এবং আমি এখন পর্যন্ত দেখেছি যারা লেগেছিল হয়নি এরকম ডক্টর খুঁজে পাওয়া খুব কঠিন। হুম। তো ম্যাট্রিক্স পয়েন্টের সাথে আমরা চেষ্টা করছি আমাদের এক ঝাঁক মেন্টর যারা আছেন প্রত্যেকেই প্রতিনিয়ত আমাদের যে গ্রুপ আছে সেখানে একটা নির্দিষ্ট প্রোগ্রাম বেসড পোস্ট হচ্ছে, যেমন এখন অ্যানাটমি সপ্তাহ চলছে। এরকমভাবে আমরা সামনে আরও কিছু প্রোগ্রাম কন্টিনিউয়াস বেসড চালু করব, সেটা নিয়ে অলরেডি মিটিংও আছে। তো আপনারা গ্রুপটাতে লক্ষ্য রাখুন এবং যারা প্রিপারেশন সম্পর্কিত একাডেমিক এই যারা অনেক দিন আগে পাশ করেছেন চিন্তা করছেন মাঝখানে গ্যাপ পড়ে গেছে, অথবা যারা নতুন একদম পরীক্ষা দিবেন, বা যারা একটা প্রিপারেশনের মধ্যে আছেন হচ্ছে না, তো তাদের সাথে আমাদের মেন্টররা যেরকম কথা বলে, এবং আমি সময় দিয়ে সপ্তাহে 2 দিন একটা প্রোগ্রামই রেখেছি, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করে আপনার আশা করি যে একটা সলিউশনে যাওয়া পসিবল। তো আজ এতটুকুই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। ডক্টর ফাইরুজের প্রতি শুভকামনা। ভবিষ্যতে সে অনেক বড় মেডিসিন বিশেষজ্ঞ হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।